আজকে আপনাদের জন্য যে মুভিটা এক্সপ্লেন করব সেটা একটা সত্যি ঘটনার উপর অবলম্বিত। ইন্দোনেশিয়ার একটা পাহাড়ে এই ঘটনাটা সত্যিই ঘটেছিল। মুভির শুরুতেই আমরা দেখতে পাই একটা মেয়ে তার জীবনে ঘটে যাওয়া একটা ঘটনার কথা বলছে। এই মেয়েটার নাম হলো মায়া। অনেক ছোটবেলা থেকে তার ইটা নামের একটা বেস্ট ফ্রেন্ড ছিল। মায়া এবং ইটার বন্ধুত্ব এতই গভীর ছিল যে তারা প্রায় সব সময় একই সাথে থাকতো। তারা স্কুলেও একসাথে যেত আর অন্য কোথাও বেড়াতে গেলে সবসময় একসাথে থাকতো। সেবার বাৎসরিক পরীক্ষার পর তারা দুজন একই সাথে অনেক জায়গায় ঘুরে বেড়ায়। একদিন সারাদিন ঘুরে বেড়ানোর পর ইটা মায়াকে নিয়ে তাদের বাড়িতে আসে। ইটা তাকে বলে, বার্ষিক পরীক্ষার পর আমরা তো কোথাও বাইরে ঘুরতে গেলাম না। মায়া বলে, তুমি চাইলে আমরা আমার এক আত্মীয়ের বাড়ি থেকে ঘুরে আসতে পারি। ইটা বলে, কিন্তু কারো বাড়িতে না, আমার খুব পাহাড়ে যেতে ইচ্ছে করছে। এমনকি ইটার বাবাও তাকে এত দূরে যেতে দেবে না, কারণ ইটার মতে তার বাবা তাকে খুবই ভালোবাসে। তারা দুজন গল্প করছিল, তখনই ইটা উঠে গিয়ে টিস্যু দিয়ে তার নাক মোছে, কিন্তু টিস্যুটা দেখে হঠাৎ করে ইটার মুখটা একেবারে চুপসে যায়। মায়াও সেটা লক্ষ্য করে, তবে সে ইটাকে তেমন কিছুই বলে না। কিছুক্ষণ পরেই মায়া বলে এবার তাকে বাড়ি ফিরতে হবে, খুব দেরি হয়ে যাচ্ছে। এই কথা শুনে ইটা বেশ অবাক হয়ে যায়, কারণ মায়া তো এত তাড়াতাড়ি বাড়ি ফিরে যায় না। ইটা মায়াকে জিজ্ঞেস করে, তুমি কি বাথরুমে যেতে চাও? তাহলে তো আমাদের বাথরুমেই যেতে পারো। কিন্তু মায়া সেই কথার কোনো উত্তর না দিয়ে যাওয়ার জন্য বেরিয়ে পড়ে। ইটা মায়ার পেছন পেছন আসতে আসতে বলে, তুমি কি আমাদের বাথরুমে কিছু দেখেছো? তুমি আমাদের বাথরুমে যেতে এত ভয় পাও কেন? তবে মায়া ইটার কথা হেসে উড়িয়ে দেয়। তবে মায়া যখন বাইরে বেরিয়ে যাচ্ছে তখনই সে তার পেছনে কোনো অদৃশ্য শক্তি অনুভব করতে পারে। মায়া বুঝতে পারে সেই শক্তিটা ধীরে ধীরে তার দিকে এগিয়ে আসছে। তাই সে দ্রুত ইটার বাড়ি থেকে বেরিয়ে যাওয়ার জন্য দরজায় বসে জুতা পরতে শুরু করে। ইটা তার পেছন পেছন আসতে আসতে বলে, তুমি যদি কোথাও বেড়াতে যাওয়ার প্ল্যান করো তাহলে কিন্তু আমাকেও জানাবে। মায়া ইটার দিকে পেছনে ফিরে তাকাতেই খুবই ভয় পেয়ে যায়, কারণ সে বাড়ির ভেতরে একটা দরজার সামনে অদ্ভুত একটা লম্বা আকৃতি দেখতে পায়, যেটা কিনা কোনো সাধারণ মানুষ ছিল না। ইটা মায়াকে এভাবে ভয় পেতে দেখে জিজ্ঞেস করে, কি হয়েছে তোমার? সেও পেছনে ফিরে তাকায়, কিন্তু কিছুই দেখতে পায় না। মায়া বলে, আরে কিছু না, তুই হঠাৎ করে পেছনে এলি তো তাই চমকে গিয়েছিলাম। কিন্তু ইটা মায়ার কথা বিশ্বাস না করে তাকে নিয়ে আবারও ঘরের ভেতরে যায়। তারা ভেতরে এগিয়ে যাচ্ছে, তখনই হঠাৎ করে ইটার মা তাদের সামনে চলে আসে, যাকে দেখে তারা বেশ ঘাবড়ে যায়। ইটার মা টিফিন বক্সে করে মায়ার মায়ের জন্য কিছু খাবার দেয়। মায়া যখন বেরিয়ে যাচ্ছে তখনই তার ইটার বাবা ইয়ামিনের সাথে দেখা হয়ে যায়। মায়া ইটার বাবাকে বাই বলে বাড়ি থেকে বেরিয়ে যায়। সে পেছনে ফিরে তাকাতেই দেখে ইটার বাবা ইটাকে ভালোবেসে জড়িয়ে ধরেছে। তাদের বাবা মেয়ের এমন সুন্দর সম্পর্ক দেখে মায়ারও খুব ভালো লাগে। সেদিন রাতে মায়াদের বাড়িতে মায়ার ভাইয়ের অনেক বন্ধুরা এসেছে। তারা সবাই বাইরে বসে আড্ডা দিচ্ছে আর মায়া তাদের সবার জন্য জুস বানিয়ে নিয়ে যায়। তাদের কথা থেকে মায়া জানতে পারে মায়ার ভাই ও তার বন্ধুরা মিলে সবাই পাহাড়ে হাইকিং এ যাচ্ছে। তাদের শহরের কাছাকাছি মাউন্ট গেদে নামে একটা পাহাড় আছে। কিছুদিন পরেই তারা সবাই মিলে সেখানে হাইকিং এ যাবে। তাদের কথা শুনে মায়াও তো মনে মনে বেশ খুশি হয়। মায়া তার ভাই ইমরানকে গিয়ে জিজ্ঞেস করে সেও তার এক বান্ধবী তাদের সাথে যেতে পারবে কিনা। প্রথমে তো ইমরান ও তার বন্ধুরা মায়াকে নিষেধ করে, কারণ হাইকিং এ যাওয়া খুবই কষ্টসাধ্য কাজ। শারীরিক এবং মানসিক জোর না থাকলে কেউ হাইকিং এ যেতে পারে না। তার উপর ইমরান জানে যে মায়ার মধ্যে এমন কিছু ব্যাপার আছে যার কারণে সে অদৃশ্য শক্তিকে দেখতে পায়। পাহাড়ি এলাকায় যেহেতু অদৃশ্য শক্তির প্রভাব থাকে, তাই ইমরান কিছুতেই মায়াকে তাদের সাথে নিতে চাইছে না। মায়া তাদেরকে আশ্বস্ত করে সে যদি অদৃশ্য কিছু দেখেও তাহলেও সে কাউকে কিছুই বলবে না। এরপর মায়া অনেক অনুরোধ করে ইমরান ও তার বন্ধুদের তাদের সাথে নিতে রাজি করিয়ে ফেলে। এরপর মায়া তাড়াতাড়ি ইটাকে ফোন করে সবকিছু জানায়। হাইকিং এ যাওয়ার কথা শুনে ইটা প্রথমে খুব খুশি হলেও সে মায়াকে বলে তার মা বাবা হয়তো তাকে এত দূরে যেতে দিতে রাজি হবে না। তারা দুজনে এটা নিয়ে ফোনে কথা বলছে, তখনই ইটা তার মাথায় হাত বুলাতেই তার হাতের সাথে অনেকগুলো চুল ছিঁড়ে আসে। একসাথে এত চুল দেখে ইটা তো খুবই ঘাবড়ে যায়। সে তাড়াতাড়ি আয়নার সামনে গিয়ে আবারও তার মাথায়
মাথায় হাত বোলায়। এবারও তার মাথা থেকে এক গুচ্ছ চুল ছিঁড়ে আসে। এত চুল পড়ছে দেখে ইটা তো খুবই ঘাবড়ে যায়, তবে সে এই ব্যাপারে কাউকে কিছুই বলে না। সে ফোনে মায়াকে রিকোয়েস্ট করে মায়া যেন কালকে তার বাড়িতে এসে তার মা বাবাকে রাজি করায়। পরের দিন সকালে মায়া ইটাদের বাড়িতে এসে ইটার মায়ের সাথে কথা বলে। হাইকিং এর কথা শুনে ইটার মা তো বেশ চিন্তায় পড়ে যায়, তবে মায়া তাকে আশ্বস্ত করে বলে, আপনি কিচ্ছু চিন্তা করবেন না আন্টি, আমার বড় ভাই ইমরানও আমাদের সাথে থাকবে। সে প্রায়ই তার বন্ধুদের সাথে পাহাড়ে হাইকিং এ যায়, তাই আমাদের কোনো সমস্যা হবে না। তবুও ইটার মা বলে, তাহলে আগে তোমাদের ইটার বাবার থেকে পারমিশন নিতে হবে। কিছুক্ষণ পর ইটার বাবাও সেখানে আসে। হাইকিং এ যাওয়ার কথা শুনে ইটার বাবা সরাসরি না করে দেয়, তবে ইটা তাকে জড়িয়ে ধরে বারবার রিকোয়েস্ট করতে থাকলে ইটার বাবা খুব সহজেই রাজি হয়ে যায়। ইটার বাবা রাজি হয়ে গেছে দেখে ইটা আর মায়া তো খুবই খুশি, কিন্তু তখনও ইটার মা মনে মনে বেশ চিন্তায় পড়ে যায়, কারণ এর আগে ইটা কখনো তার মা বাবাকে ছাড়া একা একা কোথাও যায়নি। চলে যাওয়ার সময় মায়া ইটাকে বলে, হাইকিং এ যেতে হলে আমাদের শরীরে অনেক শক্তির প্রয়োজন, তাই তুই এই কয়েকদিন ভালোভাবে খাওয়া দাওয়া করিস। এরপর মায়া ইটাকে বাই বলার জন্য যেই তাকে জড়িয়ে ধরতে যায়, তখনই সে ইটার পেছনে আবারও সেই অদ্ভুত আকৃতিকে দেখতে পায়। এবার সেই আকৃতি ঠিক ইটার পেছনেই দাঁড়িয়ে আছে। এত ভয়ঙ্কর একটা আকৃতি দেখে মায়া তো খুবই ভয় পায়, আর সে ইটাকে কিছুই না বলে দৌড়ে সেখান থেকে বেরিয়ে যায়। মায়ার এমন ভাব দেখে ইটা বুঝতে পারে তাদের বাড়িতে নিশ্চয়ই কোনো সমস্যা আছে। সে ধীরে ধীরে একটা বন্ধ ঘরের দরজার সামনে আসে, যেই ঘরের ভেতর থেকে অদ্ভুত সব শব্দ শুনতে পাওয়া যায়। এই ঘরটা ইটার বাবা সবসময় তালা দিয়ে রাখে, সে কখনই কাউকে এই ঘরের ভেতরে ঢুকতে দেয় না। ইটা দরজার সামনে গিয়ে দাঁড়াতেই ইটার বাবা ইয়ামিন তাড়াতাড়ি দৌড়ে আসে। সে ইটার সাথে কিছুক্ষণ মজা করে তাকে সেখান থেকে চলে যেতে বলে, তাই ইটাও ব্যাপারটাকে বেশি পাত্তা না দিয়ে সেখান থেকে চলে আসে। এভাবেই দেখতে দেখতে হাইকিং এ যাওয়ার দিন এসে যায়। সেদিন সকালবেলা মায়া ও ইমরান তাদের পরিবারের থেকে বিদায় নিয়ে ইটাকে নেয়ার জন্য ইটার বাড়িতে আসে। ইটার মা বারবার তাদেরকে বলে তারা যেন সব সময় ইটার খেয়াল রাখে। এদিকে ইটা তার বাবার থেকে বিদায় নিয়ে বাড়ি থেকে বের হয়। এতদিন পর তারা কোথাও বেড়াতে যাচ্ছে, তাই ইটা আর মায়া তো খুবই খুশি। ইটা ও মায়া ইমরানের 4 বন্ধুর সাথে হাইকিং এর জন্য বেরিয়ে পড়ে। তারা প্রথমে একটা গাড়িতে করে পাহাড়ের কাছাকাছি একটা গ্রামে যাচ্ছে। যাওয়ার সময় রাস্তায় মায়া একটা ছেলেকে দাঁড়িয়ে থাকতে দেখে, কিন্তু আশ্চর্যের বিষয় হলো মায়া সেই ছেলেটাকে কিছু দূর পর পর একইভাবে দাঁড়িয়ে থাকতে দেখে। বারবার একইভাবে ছেলেটাকে দেখে মায়া তো বেশ ঘাবড়ে যায়। মায়ার মুখ দেখে ইমরানও বুঝতে পারে মায়া নিশ্চয়ই অদৃশ্য কিছু দেখতে পেয়েছে, তাই সে বারবার করে মায়াকে মনে করিয়ে দেয় মায়া যদি অদৃশ্য কিছু দেখেও তাহলেও যেন সে বাকি কাউকে কিছুই না বলে। এটা শুনে মায়া আর কিছুই না বলে চুপ করে বসে থাকে। কয়েক ঘন্টা জার্নি করার পর তারা পাহাড়ের পাদদেশে সেই ছোট গ্রামে পৌঁছায়। গাড়ি থেকে নামার সাথে সাথেই ইটার মনে হয় তার খুবই পেটে ব্যথা করছে। মায়া তাকে কি হয়েছে জিজ্ঞেস করলেও ইটা তাকে কিছুই বলে না। তারা সবাই সিরি নামে এক মহিলার হোমস্টেতে আজকে রাতটা কাটাবে। পরের দিন সকালে সবাই মাউন্ট গেদে পর্বতে হাইকিং শুরু করবে। রাতে তাড়াতাড়ি খাওয়া দাওয়া করে সবাই যার যার জায়গায় ঘুমিয়ে পড়ে। মাঝরাতে হঠাৎ প্রচন্ড পেটে ব্যথার কারণে ইটার ঘুম ভেঙে যায়। সে কিছু একটা বুঝতে পেরে মায়াকেও ঘুম থেকে ডেকে তোলে। ইটা মায়াকে জানায় যে তার পিরিয়ড হয়েছে। এটা শুনে মায়া বলে তাহলে তারা কালকে আর হাইকিং এ যেতে পারবে না, কারণ এমন অবস্থায় মাউন্ট গেদে পর্বতে হাইকিং এ যাওয়া একেবারে নিষিদ্ধ। তাই তারা দুজনে কালকে সকালে বাড়ি ফিরে যাবে। কিন্তু ইটা বলে অনেক কষ্ট করে তারা হাইকিং এ আসার পারমিশন পেয়েছে, তাই এই সুযোগটা সে কিছুতেই নষ্ট করতে চায় না। না জানি এরপর হাইকিং এ যাওয়ার জন্য পরিবার থেকে আর কোনো দিনও পারমিশন পাবে কিনা, তাই ইটা এই সুযোগটাকে কাজে লাগাতে চায়। আর এসব গ্রাম্য কুসংস্কারে সে একদম বিশ্বাস করে না। তাই সে মায়াকে নিশ্চিন্তে থাকতে বলে কাপড় বদলানোর জন্য বাথরুমে আসে। তবে ইটা যখন বাথরুমে তার কাপড় ধুচ্ছিল তখনই সে তার পেছনে অদৃশ্য কোনো শক্তি অনুভব করতে পারে। সে পেছনে তাকাতেই দেখে সেই অদ্ভুত আকৃতি তার ঠিক পেছনেই দাঁড়িয়ে আছে, যেই আকৃতিটা মায়া
ইটার বাড়িতেও দেখেছিল। জিনটি ইটার হাত থেকে তার রক্তমাখা কাপড় ছিনিয়ে নেয়। এটা দেখে ইটা তো ভয়ে প্রচন্ড জোরে চিৎকার করে ওঠে। তার চিৎকার শুনে বাকি সবাই ঘুম থেকে জেগে ওঠে। মায়া ও ইমরান দৌড়ে বাথরুমের সামনে এসে বারবার ইটাকে ডাকতে থাকে, কিন্তু বাথরুমের ভেতরে ইটার আর কোনো সাড়া শব্দই পাওয়া যাচ্ছে না। হোমস্টের মালিক সিরিও বাকি সবাইকে নিয়ে সেখানে চলে আসে। তারা সবাই মিলে ইটার জন্য খুবই চিন্তা করছে যে ইটা কেন দরজা খুলছে না। তখনই ইটা হঠাৎ করে ভেতর থেকে দরজা খোলে। সে বাথরুমের দরজায় পাথরের মূর্তির মতো দাঁড়িয়ে আছে আর তার চোখ মুখ একেবারে ফ্যাকাশে হয়ে গেছে। এবার সে তার হাতে একটা অদ্ভুত কালো রঙের প্যাকেট ধরে আছে। ইটাকে ভেতরে নিয়ে এসে সিরি তাকে এক প্রকার পাতার রস খেতে দেয়। সেই রসটা খুবই তিতা হওয়ার পরেও ইটা কোনো শব্দ না করেই এক ঢোকে সম্পূর্ণ রস খেয়ে ফেলে। ইটার এমন অদ্ভুত ব্যবহার দেখে সবাই খুবই অবাক হয়ে তার দিকেই তাকিয়ে আছে। এবার ইটা বাথরুমের ভেতরে তার দেখা জিনটার বর্ণনা দিতে থাকে, যেটা শুনে মায়া বুঝতে পারে এই হলো সেই জিন যেটা সে ইটার বাড়িতে দেখতে পেয়েছিল। সব শুনে সিরি বলে অনেক বছর আগে এইরকমই একটা জিন এই গ্রামে থাকতো। সেই জিনটা হাইকিং এ আসা মানুষদের ভয় দেখাতো, কিন্তু যখন থেকে তাদের গ্রামটাকে পবিত্র করা হয়েছে তখন থেকে সেই জিনটাকে আর কোনোদিনও দেখা যায়নি। তাই সিরি এটা ভেবেই অবাক হচ্ছে যে এত বছর পর এই জিন আবারও কেন গ্রামে ফিরে এলো। সবকিছু শোনার পর ইয়াদি নামের একটা ছেলে ইমরান ও মায়াকে ডেকে বলে এমন অবস্থায় ইটাকে কালকে হাইকিং এ নেওয়া যাবে না। তাই ইমরান আর মায়া যেন ইটাকে কালকে সকালে ফেরত পাঠিয়ে দেয়। মায়া ইটাকে বাড়ি ফিরে যাওয়ার কথা বলতে আসে, কিন্তু ইটা হাইকিং নিয়ে এত বেশি এক্সাইটেড ছিল যে মায়া তাকে আর কিছুই বলতে পারে না। পরের দিন সকালে ইটার পিরিয়ডের কথা জানতে পেরে ইমরানের এক বন্ধু আকিব তো ভীষণ রেগে যায়। তবে ইমরান তাকে বোঝায় যে এই পিরিয়ডের ব্যাপারটা শুধুমাত্র গ্রাম্য কুসংস্কার ছাড়া আর কিছুই না। ইয়াদি বলে আমার মনে হয় ইটা শারীরিকভাবে খুবই দুর্বল, তাই সে পাহাড়ে চড়তে পারবে কিনা এটা নিয়ে আমার সন্দেহ আছে। তখনই ইটা খুব এক্সাইটেড হয়ে তাদের কাছে আসে। ইটাকে এত খুশি দেখে তারা গতরাতের ব্যাপারটা আর খুব একটা পাত্তা দেয় না। এরপরেই তারা 7 জন মিলে মাউন্ট গেদে পর্বতে হাইকিং শুরু করে। চারপাশের এত সুন্দর দৃশ্য দেখে মায়ার আফসোস হয় যে সে কেন তার বাবার ক্যামেরাটা আনলো না। ইটা হাসতে হাসতে বলে আমরা আমাদের মনের ক্যামেরায় সব সৌন্দর্যের ছবি তুলে নেব। এভাবেই হাসি মজা করে গল্প করতে করতে তারা প্রথম স্পটে চলে আসে। সবাই একটা টেবিলে বসে বিশ্রাম নিচ্ছে আর এদিকে ইয়াদি তাদের সবার কাগজপত্র রেডি করতে যায়। মায়া কিছুটা দূরে একটা বৃদ্ধ মহিলাকে বসে থাকতে দেখে। সে বাকি সবাইকে জিজ্ঞেস করে তারাও সেই মহিলাকে দেখতে পাচ্ছে কিনা। সবাই যখন বলে যে তারা সেই মহিলাকে দেখতে পাচ্ছে, তখন মায়া হাসতে হাসতে বলে তাহলে ওই মহিলা সত্যিকারের মানুষ, কোনো জিন না। বাকি সবাই এই ব্যাপারটা নিয়ে মায়াকে খেপাতে থাকে যে মায়া কি সবসময় তার আশেপাশে শুধু জিনই দেখতে পায় কিনা। কিছুক্ষণের মধ্যে ইয়াদিও সব কাগজপত্র রেডি করে চলে আসে। সব পারমিশন পাওয়ার পরেই তারা শুরু করে তাদের মেইন হাইকিং। এদিকে ইটার বাড়িতে তার মা ইটার রুমে এসে জিনিসপত্র পরিষ্কার করছিল। তখনই সে ডাস্টবিনে অনেকগুলো চুল আর একটা রক্তমাখা টিস্যু দেখতে পায়। তার মানে সেদিন ইটা টিস্যু দিয়ে যখন নাক মুছছিল তখন তার নাক থেকে রক্ত পড়েছিল। এমন রক্তমাখা টিস্যু দেখে ইটার মা তো বেশ চিন্তায় পড়ে যায়। ইটার বাবা ইয়ামিন বাড়ি ফেরার পর ইটার মা এসে তাকে জিজ্ঞেস করে সে তো ইটাকে ছোটবেলা থেকে কোথাও বাইরে যেতে দেয় না, তাহলে এবার হাইকিং এ যাওয়ার জন্য সে এত সহজে ইটাকে পারমিশন দিল কিভাবে। মায়া কিছুটা দূরে আবারও সেই বৃদ্ধা জিনকে দেখতে পায়। মায়া এসে তখনই ইটার গালে বারবার চড় মারতে থাকে যাতে সেই জিন ইটার শরীর থেকে বেরিয়ে যায়। জিন বেরিয়ে যাওয়ার সাথে সাথে ইটা অজ্ঞান হয়ে পড়ে। বাকিরা সবাই বলাবলি করছে যেহেতু জিন বলেছে তাই তাদের সময় থাকতেই ইটাকে এখান থেকে নিয়ে যাওয়া উচিত। ইটার জ্ঞান ফিরে এলে মায়া তাকে বলে তারা সবাই তাকে নিয়ে ফিরে যাচ্ছে। তবে এই কথা শুনে ইটা তো খুবই মন খারাপ করে। সে বারবার সবাইকে রিকোয়েস্ট করে বলে সে এই প্রথমবার হাইকিং এ এসেছে, তাই সে তাদের সবার সাথে এই হাইকিংটা সম্পূর্ণ করতে চায়। তারা যেন তার জন্য মাঝপথে সবকিছু বন্ধ করে না দেয়। ইটার কথা শুনে মায়াও বেশ ইমোশনাল হয়ে পড়ে।
ইমরান তাকে পাশে ডেকে নিয়ে গিয়ে বলে, এখন ইটার কথায় আমাদের ইমোশনাল হলে চলবে না, আমাদের এখনই ওকে নিয়ে ফিরে যেতে হবে। ঠিক তখনই ইটার শরীরে আরেকটা জিন ভর করে। এবার ইটার চোখ একেবারে রক্তের মতো লাল হয়ে যায়। সেই জিনটা সবাইকে উদ্দেশ্য করে বলে ইটা কোথাও যাবে না, সে এই পাহাড়ের চূড়ায় উঠবে আর এই পাহাড়েই থাকবে। কেউ যদি তাকে ফেরত নেয়ার চেষ্টা করে তাহলে সে আর বাঁচতে পারবে না। এটা বলে ইটা আবারও একাই সামনের দিকে হাঁটতে শুরু করে। মায়াও ইটাকে ডাকতে ডাকতে তার পেছন পেছন দৌড়তে থাকে। ইমরান মায়াকে বলে, তুমি ইটাকে আটকাও, ওকে নিয়ে আর সামনে যাওয়া যাবে না। মায়া বলে, এবার ইটার শরীরে অন্য একটা জিন ভর করেছে। এতক্ষণ আমি যে জিনদের দেখেছি তারা সবাই আমাদের ফিরে যেতে বলছিল, কিন্তু এবার ইটার ভেতরে যে জিন ভর করেছে সে ইটাকে কোথাও যেতে দেবে না। আমার মনে হচ্ছে এই জিনটা খুবই ভয়ঙ্কর, তাই এই জিনের হাত থেকে আমাদের ইটাকে বাঁচাতে হবে। তখনই ইয়াদি সেখানে এসে বলে, ইটাকে তো কোথাও দেখা যাচ্ছে না। সবাই সামনে তাকিয়ে দেখে ইটা গায়েব হয়ে গেছে। তারা সবাই খুব টেনশনে পড়ে যায় আর ইটাকে খুঁজতে সবাই সামনের দিকে দৌড়তে থাকে। এদিকে আবার ইমরানের সাথে তার সব বন্ধুদের ঝগড়া লেগে যায়। সবাই বলছে মায়া ও তার বান্ধবীর জন্য তাদের এই ট্রিপটা বরবাদ হয়ে গেছে। মায়াও তাদেরকে শান্ত করার চেষ্টা করে বলে, আমি বুঝতে পারছি আমাদের জন্য তোমাদের খুব অসুবিধা হচ্ছে, কিন্তু ইটা যাই কিছু করছে সেটা সে নিজে ইচ্ছে করে করছে না, তার উপর ভর করা জিনেরাই তাকে দিয়ে এসব করাচ্ছে। আমাদের আগে ইটাকে খুঁজে বের করতে হবে। তখনই মায়া আবারও সেই বৃদ্ধার জিনকে দেখতে পায়। সেই জিন তাদের দিকে তাকিয়ে প্রচন্ড জোরে চিৎকার করছে। মায়া সবাইকে দ্রুত সেখান থেকে দৌড়ে পালিয়ে যেতে বলে। সবাই একটানা দৌড়তে দৌড়তে খুবই হাঁপিয়ে পড়ে আর এক জায়গায় এসে থেমে যায়। মিলি কিছুটা দূরে তাকাতেই দেখে সেখানে ইটা বসে আছে। সে ইটার কাছে গিয়ে তাকে অনেক বোঝানোর চেষ্টা করে যে তাদেরকে এখনই ফিরে যেতে হবে। তবে ইটা এখানে আবারও ইমোশনাল হয়ে মায়াকে জড়িয়ে ধরে কাঁদতে শুরু করে। ইটাকে এভাবে কাঁদতে দেখে মায়াও আর কিছুই বলতে পারে না। এদিকে ইয়াদি সবাইকে বলে, তারা যেহেতু এত দূর চলেই এসেছে তাহলে পাহাড়ের চূড়া পর্যন্ত তারা পৌঁছতে পারবে। ইটাও ততক্ষণে আবারও স্বাভাবিক অবস্থায় ফিরে এসেছে, তাই তারা সবাই মিলে আবারও সামনের দিকে হাঁটতে শুরু করে। কিছু দূর যাওয়ার পরে আবারও ইটার হার্টবিট বেড়ে যায় আর সে ঘামতে শুরু করে। তবে সে এবার আর কাউকে কিছুই বলে না। ইটা এই অবস্থায় বাকিদের সাথে পাহাড়ের ওপরে উঠতে থাকে। এভাবেই চলতে চলতে তারা পাহাড়ের চূড়ার একেবারে কাছাকাছি পৌঁছে যায়। তবে রাত হয়ে যাওয়ায় তারা সেদিনকার মতো একটা জায়গায় তাঁবু টাঙ্গিয়ে বিশ্রাম করে। কথায় কথায় আসিফ ইটাকে খোঁটা দিয়ে বলে তার কারণেই তাদের এবার এত হেনস্থা হতে হচ্ছে। এটা শুনে ইটা মায়ের কাছে ক্ষমা চেয়ে বলে তার কারণে তারা আজ পাহাড়ের চূড়ায় উঠতে পারল না। মায়া বলে, কোনো চিন্তা করো না, আমরা কালকে সকাল হলে পাহাড়ের চূড়ায় উঠে যাব। ইটা মায়াকে ধন্যবাদ জানায় যে মায়া সব সময় তার সাথেই ছিল। মায়ার সাপোর্টের কারণেই সে এতদূর পর্যন্ত আসতে পেরেছে। সবার তাঁবু টাঙানো হয়ে গেলে মায়া ইটাকে তাঁবুর ভেতরে গিয়ে রেস্ট নিতে বলে। তারা যখন উঠে তাঁবুর দিকেই যাচ্ছিল তখনই ইটার শরীরে আবারও খিঁচুনি শুরু হয়। কিন্তু বারবার একই ঘটনা ঘটায় বাকিরা এই ব্যাপারটা নিয়ে এবার বেশ বিরক্ত হয়। ইমরান আর মায়া ধরাধরি করে ইটাকে তাঁবুর ভেতরে এনে শুইয়ে দেয়। ইটার সারা শরীর খিঁচুনি দিয়ে প্রচন্ড কাঁপতে থাকে। ইয়াদি বলে, ইটা নিশ্চয়ই জঙ্গলে এসে এমন কিছু করেছে যেটা তার করা একেবারে উচিত হয়নি। তারা ইটার ব্যাগও চেক করে দেখে সেখানে কিছু পাওয়া যায় কিনা। ব্যাগে তেমন কিছুই খুঁজে না পেয়ে তারা পাশে ক্যাম্পিং করা আরেকটা গ্রুপের কাছে সাহায্য চাইতে চায়। তাদেরকে যখন বলা হয় একটা মেয়ের শরীরে জিন ভর করেছে তখন সেই গ্রুপের সবাই এটাকে কুসংস্কার বলে সেটা নিয়ে মজা নিতে থাকে। ইমরান ও ইয়াদির ব্যাপারটা ভালো না লাগলে তাদের সবার মধ্যে কথা কাটাকাটি শুরু হয়। তখনই সেখানে একজন লোকাল লোক এসে তাদের সবাইকে থামিয়ে বলে, তোমরা পাহাড়ি জিনেদের নিয়ে একদম মজা করবে না, এখানে বেশি জোরে জোরে কথা বললে জিনেরা বিরক্ত হয়। এরপর লোকটা ইমরানের সাথে ইটাকে দেখার জন্য আসে। তারা তাঁবুতে ঢুকেই দেখে ইটার শরীর থেকে অস্বাভাবিক রকমের রক্ত পড়ছে। লোকটা মায়াকে তাড়াতাড়ি ইটার সব জামা কাপড় চেঞ্জ করে দিতে বলে। কাপড় চেঞ্জ করার পর সেই লোকটা আর ইমরান ইটার কানের কাছে
কাছে এসে জোরে জোরে আজান পড়তে শুরু করে। আজানের শব্দ শুনে ইটার দুই চোখ একেবারে ওপরে উঠে যায় আর তাদের তাঁবুটা জোরে জোরে নড়তে শুরু করে। এদিকে ইটার বাড়িতে তখন তার মা নামাজ পড়ছিল। নামাজে বসে থাকা অবস্থায় হঠাৎই সে শুনতে পায় তাদের ছাদের ওপরে কেউ যেন দৌড়াদৌড়ি করছে। এদিকে আজানের শব্দের সাথে সাথে ইটার শরীরের খিঁচুনি আরো বেড়ে যায়। তার দু চোখ রক্তের মতো লাল হয়ে যায় আর সারা শরীরের শিরাগুলো কালো হয়ে ভেসে ওঠে। তবে আজান শেষ হওয়ার সাথে সাথে আবারও সবকিছু শান্ত হয়ে যায়। এদিকে ইটার মা বেশ ভয় পেয়ে সেই বন্ধ ঘরের দরজায় নক করতে থাকে। ভেতর থেকে ইয়ামিন দরজাটা একটু ফাঁকা করে দাঁড়ালে ইটার মা বলে ছাদের ওপর থেকে অদ্ভুত রকমের শব্দ শোনা যাচ্ছে। কিন্তু ইয়ামিন বেশ স্বাভাবিকভাবেই বলে যে ইটার মা নিশ্চয়ই ভুল শুনেছে। এটা বলে সে আবারও দরজা লাগিয়ে দেয়। ইয়ামিনের এমন ব্যবহার দেখে ইটার মা তো খুবই অবাক হয়। এদিকে ইয়াদি সবাইকে বলে আজ রাতে মায়া আর ইটা টেন্টের ভেতরে থাকবে আর তারা সবাই বাইরে বসেই রাত কাটাবে। কাল সকাল হলেই তারা এখান থেকে ফিরে যাবে। তাঁবুর ভেতরে মায়া ইটার পাশে বসে ঘুমিয়ে পড়ে। তবে হঠাৎই তার ইটার ডাকে ঘুম ভেঙে যায়। চোখ খুলতেই মায়া দেখে তার সামনে ইটা নয়, জঙ্গল রক্ষাকারী সেই সাদা জিন বসে আছে, যাকে সে পানির নিচে থেকে ওপরে উঠতে দেখেছিল। সেই জিন বলে তারা ইটাকে সাথে নিয়ে এসে জঙ্গলকে অপবিত্র করেছে, তাই তারা যেন এখনই জঙ্গল ছেড়ে চলে যায়। হঠাৎই মায়ার ঘুম ভেঙে গেলে সে ধরফর করে জেগে ওঠে। মায়ার মনে হয় সে এতক্ষণ শুধু স্বপ্ন দেখছিল। তবে পাশে তাকাতেই সে দেখে ইটা আর সেখানে নেই। সে ইটাকে খোঁজার জন্য তাঁবু থেকে বেরিয়ে আসে। আশেপাশে কোথাও ইটাকে দেখতে না পেয়ে মায়া চারিদিকে তাকে খুঁজতে শুরু করে। মায়ার মনে হচ্ছে তার চারপাশে অনেকগুলো জিন দৌড়াদৌড়ি করছে। তবুও সে ভয় না পেয়ে ইটাকে খোঁজার জন্য জঙ্গলের ভেতরে ঢোকে। কিছু দূর যাওয়ার পরেই সে একটা জায়গায় ইটার হাসির শব্দ শুনতে পায়। সামনে তাকাতেই দেখা যায় ইটা মাটিতে বসে আছে। ইটা অদ্ভুতভাবে পেছনে ফিরে তাকায়। তবে এবার ইটার মুখ দেখে মায়া খুবই ভয় পেয়ে যায়। ইটা হাসতে হাসতে সামনের দিকে ইঙ্গিত করে মায়াকে তার নতুন বন্ধুর সাথে পরিচয় করিয়ে দেয়। তবে মায়া সামনে কাউকেই দেখতে পাচ্ছে না। সে ইটাকে তাঁবুতে ফিরে যাওয়ার জন্য বারবার অনুরোধ করতে থাকে। তখনই ইটার শরীরে আবারও সেই শয়তান জিনটা ভর করে, যাকে মায়া বারবার ইটাদের বাড়িতে দেখেছিল। ইটা পাহাড়ে আসার আগে থেকেই সেই জিন তার পিছু করছিল। শয়তান জিনটা মায়াকে বলে সে ইটাকে তার সাথে করে নিয়ে যাবে, মায়া যেন তার পথে বাধা না হয়। এটা শুনেই মায়া ইটাকে ধরে তার মুখে বারবার চড় মারতে থাকে। অনেকবার চড় মারার পর শেষ পর্যন্ত ইটা আবারও স্বাভাবিক হয়। এরপর সে ইটাকে নিয়ে তাঁবুতে ফিরে যায়। পরের দিন সকালে ইমরান ও বাকিদের ঘুম ভাঙলে তারা দেখে গত রাতে যে লোকাল লোকটা তাদেরকে সাহায্য করেছিল সে আর সেখানে নেই। এমনকি সেই লোকটা তার তাঁবু সহ গায়েব হয়ে গেছে। কিন্তু এত কম সময়ের মধ্যে সেখান থেকে চলে যাওয়া সম্ভব ছিল না। তাই তারা বুঝতে পারে গতকাল রাতে যে লোকটা তাদেরকে সাহায্য করেছিল সে কোনো সাধারণ মানুষ নয়, সে হয়তো এই পাহাড়েই বাস করা কোনো ভালো জিন হবে। ইয়াদি সবাইকে বলে এই সব বিষয় নিয়ে আলোচনা করা ঠিক না, আমাদের এখনই এখান থেকে ফিরে যেতে হবে। মায়ার ঘুম ভাঙতেই সে দেখে ইটা তার পাশেই শুয়ে আছে। তারা সবাই তাদের ব্যাগপত্র গুছিয়ে সেখান থেকে যাওয়ার প্রস্তুতি নিচ্ছে। ইমরান এসে মায়াকে জিজ্ঞেস করে গতরাতে ইটার সাথে আর কোনো ঘটনা ঘটেছে কিনা। তবে মায়া গতরাতের ঘটনার ব্যাপারে কাউকে কিছুই বলে না। তখন ইটা কাউকে কিছু না বলে সামনের দিকে হাঁটতে শুরু করে। ইমরান মায়াকে তাড়াতাড়ি ইটার পিছু করতে বলে। ইটা কিছুটা সামনে এগিয়ে একটা বড় পাথরের উপরে বসে। মায়া এসে তাকে বলে তাদের এখনই ফিরে যেতে হবে। কিন্তু ইটা বলে সে এখান থেকে ফিরে যেতে চায় না। তার কেন জানি মনে হচ্ছে এই জঙ্গলটাই হলো তার বাড়ি, সে সারা জীবন এখানেই থাকতে চায়। তবে মায়া তার কোনো কথাই না শুনে ইটার হাত ধরে তাকে নিয়ে যেতে থাকে। ইটা একবার থেমে বড় পাথরটার দিকে তাকিয়ে মায়াকে বলে একদিন মায়াও এখানে আসবে আর এই পাথরটা দেখে খুব কান্না করবে। সেদিনই তার ইটার সাথে আবারও দেখা হবে। তবে ইটার এসব অদ্ভুত কথাবার্তা মায়া কিছুই বুঝতে পারছিল না। সে জোর করে ইটাকে ধরে সেখান থেকে নিয়ে যায়। এরপর তারা সবাই আবারও বাড়ির পথে রওনা দেয়। পথে ইটা মায়াকে জিজ্ঞেস করে সে মায়া টি শার্ট কেন পরে আছে। এই টি শার্টটা সে কখন পরলো সেটা তার মনে পড়ছে না। মায়া ইটার শরীর থেকে রক্ত পড়ার ঘটনাটা তাকে আর বলে না। সে বলে ইটা ঘুমের মধ্যে খুব ঘামছিল, তাই সে ইটার ড্রেস চেঞ্জ করে দিয়ে তাকে তার টি শার্ট পরিয়ে দিয়েছে। মায়া তার এত খেয়াল রাখে দেখে ইটা মায়াকে অনেক ইমোশনাল হয়ে থ্যাংক ইউ বলে।
তারা সবাই হাঁটতে হাঁটতে একটা স্পটে এসে কিছুক্ষণ বিশ্রাম করে। ইটা সব সময় তার পেছনের দিকে তাকিয়ে কি যেন দেখছে। সে বাকি সবাইকে বলে তার কেন যেন মনে হচ্ছে সে পাহাড়ের চূড়ায় কিছু একটা ফেলে এসেছে। আসিফও ইটার কথায় সায় দিয়ে বলে, আমারও মনে হচ্ছে আমরা যেন পেছনে কিছু একটা ছেড়ে এসেছি। আমরা 7 জন এসেছিলাম আর 7 জনই ফিরে যাচ্ছি, কিন্তু তারপরেও কেন যেন মনে হচ্ছে আমাদের মধ্যে কেউ একজন নেই। তবে বাকিরা তাদের কথায় পাত্তা না দিয়ে আবারও হাঁটতে শুরু করে। সবাই চলে গেলেও ইটা পেছনের দিকে তাকিয়ে আছে। মায়া তাকে ডাক দিলে ইটা বলে, তুমি যদি আবারও কখনো এই পাহাড়ে আসো তাহলে আমাকে দেখতে পেলে আমাকেও তোমার সাথে নিও। তবে মায়া ইটার কথার আগামাথা কিছুই বুঝতে পারছে না। তারা সবাই পাহাড় থেকে নেমে গাড়িতে করে আবারও শহরে ফিরে আসে। মায়া ইটাকে বাড়িতে পৌঁছে দিতে আসে। তবে ইটার মা দরজা খুললেও ইটা তার মাকে কিছুই না বলে ঘরের ভেতরে ঢুকে যায়। ইটার মা ইটার এমন ভয়ঙ্কর অবস্থা দেখে খুবই অবাক হয়, কারণ ইটার চোখ মুখ ফ্যাকাশে দেখাচ্ছিল। এরপর মায়া আর ইমরানও কিছু না বলে তাদের বাড়িতে ফিরে আসে। মায়াদের বাড়িতে মায়ার দাদি দেখে মায়া আর ইমরান বাড়ির পেছনের দরজা দিয়ে ঢুকে হাত মুখ ধুচ্ছে, কিন্তু তখনও তাদের মা দরজার সামনে উকি দিয়ে তাদের আসার জন্য অপেক্ষা করছিল। দাদি এসে মাকে বলে তারা তো আগেই অন্য দরজা দিয়ে বাড়িতে ঢুকেছে। মায়ার মাও মায়া আর ইমরানকে হাত মুখ ধুতে দেখে আর কিছুই বলে না। তবে হঠাৎই সামনের দরজায় নক করার শব্দ শোনা যায়। দরজা খুলতেই মায়ার মা দেখে মায়া ও ইমরান দরজার সামনে দাঁড়িয়ে আছে। মায়ার মা তো খুবই ভয় পেয়ে যায় যে মায়া আর ইমরান যদি এখন আসে তাহলে কিছুক্ষণ আগে বাড়ির পেছনের দরজা দিয়ে কে তাদের ঘরে ঢুকলো। তবে মায়া আর ইমরান এই ব্যাপারটায় খুব একটা পাত্তা না দিয়ে তাদের ঘরে চলে যায়, কারণ তারা এমনিতেও ইটাকে নিয়ে এতদিন খুব হয়রানি হয়েছে। মিলির মা বাড়ির ভেতরে এসে দেখে আগে যেখানে মায়া আর ইমরানকে দেখা গিয়েছিল সেখানে এখন কেউ নেই। এমনকি তাদের হাত মুখ ধোয়ার কারণে নিচে যে পানি পড়েছিল সেগুলো এখন সব পরিষ্কার হয়ে গেছে। মায়ার মা তো কিছুতেই বুঝতে পারছে না তাহলে এতক্ষণ তারা কাদেরকে দেখেছিল। এর কিছুক্ষণ পর মায়ার মা এসে মায়াকে ঘুম থেকে ডেকে তোলে। সে মায়াকে জানায় ইটার মা কল করে খুব কান্না করছিল, তাদেরকে এখনই ইটাদের বাড়িতে যেতে হবে। তারা তখনই ইটাদের বাড়িতে এসে দেখে সেখানে অনেক মানুষ ভিড় করে আছে। ভেতরে ঢুকতেই মায়া দেখে সেই শয়তান জিনটা এবার মায়ার শরীরে পুরোপুরি বশ করে ফেলেছে। তারা সেই জিনকে বের করার জন্য একজন কবিরাজ ডেকে আনে, কিন্তু সেই কবিরাজ কিছুতেই ইটাকে কন্ট্রোল করতে পারছে না। ইটার মা মায়াকে জিজ্ঞেস করে পাহাড়ে যাওয়ার পর কি হয়েছিল। মায়া বলে আমি জানি না ইটার সাথে কি হয়েছিল, তবে সেখানে পৌঁছানোর পরই ইটার পিরিয়ড শুরু হয়। কবিরাজ অনেক দোয়া পড়ে সেই জিনকে অনুরোধ করে ইটার শরীর থেকে বেরিয়ে যাওয়ার জন্য, কিন্তু সেই জিন কবিরাজের মুখেই থুতু ছিটিয়ে দেয়। এরপর সে এক এক করে ইটার সব নখগুলো উপড়ে ফেলতে শুরু করে। ইটার মা এসব দেখে প্রচন্ড কষ্টে কান্না করতে থাকে। ইটার বাবা বলে তাকে এখনই হসপিটালে ভর্তি করতে হবে। এই কথা শুনে ইটার সারা শরীর কাঁপতে শুরু করে আর সে প্রচন্ড যন্ত্রণায় ছটফট করে। তারা তখনই ইটাকে হসপিটালে ভর্তি করে। তখনও ইটার দু চোখ একেবারে রক্তের মতো টকটকে লাল হয়ে আছে। ইটার হাতে পায়ে ধরেও তাকে কেউ কন্ট্রোল করতে পারছে না। মেয়ের এমন অবস্থা দেখে ইটার মা বাবা তো একেবারেই ভেঙে পড়ে। মায়া আর ইমরান সেখানে এলে ইটার বাবা তো তাদের উপরে রাগে ফেটে পড়ে। সে তাদেরকে বলে তাদের দুজনের কারণে আজ ইটার এই অবস্থা হয়েছে। যদি ইটার কিছু হয়ে যায় তাহলে সে তাদের দুজনকে কিছুতেই ছাড়বে না। তখনই ডাক্তার এসে ইটার বাবাকে বলে তারা ডাবল এনেস্থেশিয়া দিয়ে ইটাকে কোনো রকমে অজ্ঞান করেছে, কিন্তু ইটার কি হয়েছে সেই রোগটা তারা ধরতে পারছে না। যদি বেশি দিন এরকম চলে তাহলে ইটাকে এই হসপিটালে ভর্তি রাখা সম্ভব নয়। এই কথা শুনে ইটার বাবা তো আরো বেশি রেগে যায়। সে মায়া আর ইমরানের উপরে তার রাগ ঝাড়তে থাকে। এভাবেই কিছুদিন কেটে যাওয়ার পর ইটাদের স্কুলও খুলে যায়। এবার মায়া ইটাকে ছাড়াই একা একাই স্কুলে যায়। সে তার সিটে বসে কল্পনা করে যেন ইটা তার পাশেই বসে আছে। এদিকে ইটা তখনও হসপিটালে ভর্তি। তার অবস্থা দিন দিন খারাপ হয়ে যাচ্ছে আর তার পেট একেবারে ফুলে গেছে। মায়া প্রতিদিনই স্কুল শেষে ইটাকে হসপিটালে দেখতে যেত। একদিন সে দেখে ইটার মা বাইরে বসে খুব কান্না করছে। সে ইটার মাকে সান্ত্বনা দিয়ে বলে সবকিছু ঠিক হয়ে যাবে। তবে ইটার মা বলে ডাক্তাররা জবাব দিয়ে দিয়েছে, তারা বলেছে তারা কোনোভাবেই ইটার চিকিৎসা করতে পারবে না। তাই সে গতরাতে কয়েকজন কবিরাজকে ডেকে এনেছিল। তাদের মধ্যে
একজন বলেছে ইটাকে ওই জঙ্গল থেকে কিছু একটা ফিরিয়ে আনতে হবে, কিন্তু ইটার মতে সে তো ওখানে কিছুই ফেলে আসেনি। তাই তারা কিছুতেই বুঝতে পারছে না তারা ইটাকে কিভাবে সুস্থ করবে। বাড়ি ফিরে মিলি ইমরানকেও এই কথাটা জানায়। সে ইমরানকে জিজ্ঞেস করে তারা তো ইটার ব্যাগ চেক করেছিল, তারা কি ইটার ব্যাগে এমন কিছু দেখেছিল যেটা ইটা সেখানে ফেলে এসেছে। ইমরান বলে ইটা যা কিছু নিয়ে গিয়েছিল সেগুলোই আবার ফিরিয়ে এনেছে, সে তো কোনো কিছুই ওই পাহাড়ে ফেলে আসেনি। মায়া কিছুক্ষণ চিন্তা করে ইমরানকে বলে ইটা পিরিয়ডের সময় তার ব্যবহার করা কাপড় যে কালো পলিথিনে রেখেছিল সেই পলিথিনটা কোথায়। ইমরান বলে সেই কালো পলিথিনটাও ইটার ব্যাগেই ছিল। তাই তারা কিছুতেই বুঝতে পারছে না ইটা কি এমন জিনিস যেটা পাহাড়ে ফেলে এসেছে। পরের দিন ইটার মা হসপিটালে এসে দেখে ইটার রুম থেকে কালো কাপড় পরা একটা লোক বেরিয়ে যাচ্ছে। ইটার মা লোকটাকে প্রশ্ন করলেও সে কোনো উত্তর না দিয়ে সেখান থেকে দ্রুত চলে যায়। সেদিন মাঝরাতে হঠাৎ করে ইটার ঘুম ভেঙে যায়। সে চোখ খুলতেই তার সামনে সেই শয়তান জিনটাকে দাঁড়িয়ে থাকতে দেখে। সেই জিন ধীরে ধীরে ইটার ওপরে উঠে বসে। ইটা প্রচন্ড ভয়ে চিৎকার করতে থাকে আর সাথে সাথে তার কান ও নাক দিয়ে রক্ত পড়া শুরু হয়। এইভাবেই প্রতিদিন রাতে সেই শয়তান জিন এসে ইটার উপরে ভর করত আর ইটা যন্ত্রণায় ছটফট করত। দিনে দিনে ইটার অবস্থা আরো বেশি খারাপ হয়ে যায়। তার পেট আরো বেশি ফুলে যাচ্ছিল আর তার মাথা থেকে ধীরে ধীরে সব চুলও পড়ে যাচ্ছিল। মায়া যখন তার সাথে দেখা করতে আসে তখন ইটা তাকে সব কথা জানায়, কিন্তু মায়া তাকে সান্ত্বনা দিয়ে বলে এই সব কিছু ইটা তার স্বপ্নে দেখছে, সে খুব তাড়াতাড়ি আবার সুস্থ হয়ে যাবে। তবে স্কুলে এসে ইটা বাকি সবাইকে বলে শুধুমাত্র পিরিয়ডের সময় পাহাড়ে ওঠার কারণে ইটার এমন হচ্ছে না, এর পেছনে নিশ্চয়ই অন্য কোনো কারণ আছে। ইয়াদি বলে এর আগেও সে একবার কয়েকজন মেয়ের সাথে ওই পাহাড়ে ট্রেকিং এ গিয়েছিল। তাদের মধ্যে একজনের পিরিয়ড শুরু হয়েছিল, কিন্তু তার সাথে তো এরকম কিছুই হয়নি। তাই তার মনে হয় ইটা পাহাড়ে গিয়ে এমন কিছু করেছে বা তার সাথে এমন কিছু নিয়ে গেছে যাতে পাহাড়ের রক্ষাকারী জিন খুবই রেগে গেছে। তাই পাহাড়ে থাকা জিনেরা তাদেরকে বারবার ফিরে যাওয়ার কথা বলছিল। মায়া বলে ইটার শরীরে যে শয়তান জিনটা ভর করেছে সেই জিনটাকে সে পাহাড়ে যাওয়ার আগেও ইটার বাড়িতে দেখেছিল। তার মানে হতে পারে ইটা তার বাড়ি থেকেই তার সাথে করে পাহাড়ে কিছু একটা নিয়ে গেছে। এদিকে সেদিন ইটার মা হসপিটালের বাইরে আবারও সেই কালো ড্রেস পরা লোকটাকে দেখতে পায়, যেই লোকটা সেদিন ইটার রুম থেকে বের হয়েছিল। তবে আজকেও সেই লোকটা একেবারে গায়েব হয়ে যায়। সেদিন স্কুল ছুটির পর বাকি সবাই ইটার সাথে দেখা করতে হসপিটালে আসে। সবাই ইটার সাথে গল্প করছে, তখনই ইটা দরজার সামনে আবারও সেই শয়তান জিনটাকে দেখতে পায়। মায়া ইটার মুখের ভাব বুঝতে পেরে দরজার দিকে তাকায়, কিন্তু সে এবার কিছুই দেখতে পাচ্ছে না। তাই মায়া নিশ্চিত হয় যে ইটা কিছু ভুল দেখেছে। তবে ইটা বলে সেই জিন তার দিকেই তাকিয়ে আছে। তখনই সেখানে রুমের দরজা খুলে ইটার বাবা ইয়ামিন আসে। সেদিন রাতে বাড়িতে বসে মায়া ইটাকে নিয়ে চিন্তা করছিল। তখনই তাদের দরজায় কেউ নক করে। দরজা খুলতেই মায়া দেখে ইটা সেখানে দাঁড়িয়ে আছে। ইটাকে সুস্থ অবস্থায় দাঁড়িয়ে থাকতে দেখে মায়া খুব খুশি হয়ে তাকে জড়িয়ে ধরে। মায়া বলে তোর এখানে আসার কোনো দরকার ছিল না, আমাকে একটা কল করলেই তো আমি চলে যেতাম। ইটা বলে সে তার টি শার্টটা ফিরিয়ে দেওয়ার জন্য এসেছে। তবে মায়া টি শার্টটা না নিয়ে সেটা ইটার কাছেই রেখে দিতে বলে। সে ইটাকে প্রমিস করে আগামীকাল রাতে সে ইটার বাড়িতে গিয়ে থাকবে। এভাবেই দরজার সামনে কিছুক্ষণ গল্প করার পর ইটা চলে যায়। ইটাকে এভাবে সুস্থভাবে হাঁটতে চলতে দেখে মায়া খুবই নিশ্চিন্ত হয়। তবে সেদিন মাঝরাতে ইমরানের ডাকে মায়ার ঘুম ভেঙে যায়। ইমরান তাকে বলে আমাদেরকে এখনই ইটার কাছে হসপিটালে যেতে হবে। মায়া খুবই অবাক হয়ে বলে কিন্তু ইটা তো বাড়িতে ফিরে গেছে। ইমরান তখনই মায়াকে নিয়ে হসপিটালে চলে আসে। তারা দরজার বাইরে থেকে দেখে ইটার মা বাবা রুমের ভেতরেই আছে। ইটা বিছানায় ছটফট করছে আর তার মুখ দিয়ে রক্ত পড়ছে। হঠাৎই তার মুখ দিয়ে গল গল করে অনেক বেশি রক্ত বেরিয়ে আসে। ইটা মুখ ঘুরিয়ে মায়ার দিকে একবার তাকিয়ে সেখানেই মারা যায়। একমাত্র সন্তান মারা যাওয়ার কারণে ইটার মা বাবা তো চিৎকার করে কান্না করতে থাকে। মায়াও আর নিজেকে আটকাতে না পেরে দরজার সামনে কাঁদতে
শুরু করে। পরের দিন ইটার লাশ তাদের বাড়িতে নিয়ে আসা হয়। ইটার মা ইটার লাশকে ধরে খুবই কান্না করতে থাকে। ইয়ামিন ইটার মাকে জোর করে বাড়ির ভেতরে নিয়ে যাচ্ছে। তখনই ইটার মা দেখে সেই কালো ড্রেস পরা লোকটা তাদের বাড়ির সামনেও এসেছে। লোকটা তাদের পরিবারের এমন দুর্দিনে হাসছে দেখে ইটার মা আর নিজের রাগ কন্ট্রোল করতে পারে না, আর সে দরজার সামনে গিয়ে লোকটাকে গালাগালি দিতে শুরু করে। ইয়ামিন লোকটাকে ধমক দিয়ে সেখান থেকে চলে যেতে বলে। এরপর সবাই মিলে ইটাকে কবর দেয়। ধীরে ধীরে সবাই চলে গেলেও মায়া ইটার কবরের পাশে বসে কান্না করতে থাকে। সেদিন রাতে মায়া সবার সাথে খেতে বসেছে, কিন্তু বারবার ইটার কথা মনে হতে সে সেদিন আর কিছুই না খেয়ে রুমে চলে যায়। মায়া কাঁদতে কাঁদতে একসময় ঘুমিয়ে পড়ে। মাঝরাতে হঠাৎই সে ঘুমের মধ্যে স্বপ্নে দেখে যেদিন তারা হাইকিং এ যাওয়ার জন্য বাড়ি থেকে বের হচ্ছিল, সেদিন ইটা ও তার বাবা স্টোর রুমে দাঁড়িয়ে কি যেন কথা বলছিল। সেদিন ইয়ামিন কালো পলিথিনে মোড়া কিছু একটা ইটার হাতে দিয়ে বলেছিল পাহাড়ে যাওয়ার পর সেটা দূরে কোথাও ফেলে দিতে। এরপর মায়া দেখে ইটা সেই পুকুরে কালো পলিথিনটা ফেলে দিয়েছিল। সে যেখানে পলিথিনটা ফেলেছিল ঠিক সেই জায়গা থেকে জঙ্গলের রক্ষাকারী জিন উঠে আসে। স্বপ্নটা দেখেই মায়ার ঘুম ভেঙে যায়। সে বুঝতে পারে সেই কালো পলিথিনে নিশ্চয়ই এমন কিছু ছিল যার কারণে পাহাড়ের সব জিনেরা খুবই রেগে গিয়েছিল। মায়া তখনই ইটার মাকে ফোন করে সব কথা জানায়। ইটার মা খুবই রেগে গিয়ে এবার সেই বন্ধ ঘরের দরজা খুলে ইয়ামিনের ঘরে ঢোকে। সে ইয়ামিনকে বারবার জিজ্ঞেস করতে থাকে সেদিন সেই কালো পলিথিনে সে ইটাকে কি দিয়েছিল, কিন্তু ইয়ামিন এই প্রশ্নের কোনো উত্তর না দিয়ে কথাটা এড়িয়ে যাওয়ার চেষ্টা করে। তবে ইটার মা জোর করে সেই ঘরের ভেতরে ঢুকতেই দেখে পুরো ঘরে কালো জাদুর জিনিসপত্র ছড়িয়ে ছিটিয়ে আছে। তার মানে এতদিন ইয়ামিন এই ঘরের ভেতরে লুকিয়ে কারো ওপর কালো জাদু করছিল। ইটার মা এই ব্যাপারে জিজ্ঞেস করতেই এবার ইয়ামিন শেষ পর্যন্ত সব সত্যি কথা স্বীকার করতে বাধ্য হয়। ইটার মা কালো ড্রেস পরা যে লোকটিকে বারবার দেখত সেই লোকটা ছিল ইয়ামিনের শত্রু। সেই লোকটা শহরে আসার পরে ইটার বাবার ব্যবসায় অনেক বড় লস হয়ে যায়, তাই সে সেই লোকটির ওপরে কালো জাদু করেছিল। কিন্তু সেই লোকটি উল্টো ইয়ামিনের উপরে আরো শক্তিশালী কালো জাদু করে, যার প্রভাব ইয়ামিনের উপরে না পড়ে ইটার উপরে পড়েছিল। ইটার নাক দিয়ে রক্ত পড়া দেখে ইয়ামিন অনেক আগেই সবকিছু বুঝতে পেরেছিল। তবে সেই যেহেতু প্রথমে কালো জাদু করেছিল, তাই ইয়ামিন চাইছিল না এই ব্যাপারটা যেন জানাজানি হোক। যখনই ইটার নাক দিয়ে রক্ত পড়ত, সে ইটাকে হাই ব্লাড প্রেশারের কথা বলে অন্য কিছু বোঝাতো। এই সামান্য বিষয় নিয়ে ইটা যেন তার মাকে কিছু না জানায়, না হলে তার মা খুব দুশ্চিন্তা করবে। ইটা হাইকিং এ যাওয়ার জন্য বাড়ি থেকে বের হওয়ার আগে ইয়ামিন একটা উডু ডল কালো পলিথিনে ভরে সেটা ইটার হাতে দেয় এবং বলে সে পাহাড়ে যাওয়ার পর সেটা যেন কোনো জলাশয়ের পানিতে ফেলে দেয়। ইয়ামিন ভেবেছিল এই কালো জাদু করা উডু ডলটা যদি বাড়ি থেকে দূরে কোথাও ফেলে দেওয়া হয় তাহলে ইটার উপর থেকেও সব কালো জাদু সরে যাবে, কিন্তু এমন কিছুই হয়নি। কালো জাদুর কারণেই ইটার উপরে জিন ভর করেছে আর সে ধীরে ধীরে মারা গেছে। সবকিছু শুনে ইটার মা খুবই রেগে যায় আর ইয়ামিনকে বলে সে এসব ভুলভাল কালো জাদু করে নিজের মেয়েকে কিভাবে মেরে ফেললো। এর থেকে তো ভালো হতো সে নিজেই মরে যেত। ইটার মা অসহায়ের মতো কান্না করতে করতে সেখান থেকে চলে যায়। এইদিকে ইটার বাবাও তখন অনুশোচনায় ভুগতে থাকে, কিন্তু এবার তার আর কিছুই করার ছিল না। এরপর আমরা ২ বছর পরের ঘটনা দেখতে পাই। মায়া, ইমরান ও তার বাকি বন্ধুরা আবারও সেই পাহাড়ে ঘুরতে গেছে। আগেরবার তারা এই পাহাড়ের শেষ মাথা পর্যন্ত পৌঁছতে পারেনি, তাই তারা এবার পাহাড়ের চূড়ায় পৌঁছানোর জন্য আবারও হাইকিং শুরু করে। চূড়ায় পৌঁছানোর কিছুটা আগে মায়া সেই পাথরটা দেখতে পায় যেখানে ইটা আগেরবার এসে বসেছিল। মায়ার মনে পড়ে যায় ইটা তাকে বলেছিল যে মায়া আবারও এখানে আসবে, আর এই পাথরটা দেখে তার ইটার কথা মনে পড়বে। এটা মনে পড়তে মায়া খুবই ইমোশনাল হয়ে পড়ে। সে কাঁদতে কাঁদতে বলে, ইটা আমি তোমাকে খুব মিস করছি। তখনই সে তার পেছন থেকে ইটার গলার আওয়াজ শুনতে পায়। মায়া পেছনে তাকাতেই ইটার আত্মাকে দেখতে পায়। তার মনে পড়ে যায় ইটা তাকে বলেছিল যদি সে এখানে এসে ইটাকে দেখতে পায় তাহলে যেন সে ইটাকেও তার সাথে করে নিয়ে যায়। তাই মায়া ইটার কথা মতো ইটার আত্মার হাত ধরে সামনের দিকে এগুতে থাকে। আর এটা দেখিয়েই এই মুভিটা এখানেই শেষ হয়ে যায়।